বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে তোমাদের সামনে আমি নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে আমরা কয়েকটা বিষয় আজকে আলোচনা করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে ক্লাস দেখবে এবং তোমাদের কোনো পাঠ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা প্রথমে আজকে জানবো যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে। তো যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে জানার জন্য প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা। শেষ। তো প্রথমে আমরা সোডিয়ামের নিউক্লিয়াস আঁকলাম। প্রথম শক্তি স্তরে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা ইলেকট্রন এবং ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকবে। আর সর্বশেষ শক্তি স্তরে থাকবে 1টি ইলেকট্রন। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 7টা। ক্লোরিন পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা ইলেকট্রন, এগুলি জোড়ায় জোড়ায় থাকবে। তৃতীয় এবং শেষ শক্তি স্তরে থাকবে 7টা ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে ক্লোরিনের শেষ শক্তি স্তরে থাকে 7টা ইলেকট্রন, সোডিয়ামের শেষ শক্তি স্তরে থাকে 1টা ইলেকট্রন। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হবে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে আমরা ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলবো। তাহলে এভাবে প্রত্যেকটা মৌলের যোজ্যতা স্তরে ভিন্ন ভিন্ন ইলেকট্রন সংখ্যা বিদ্যমান থাকে। আর এই সর্বশেষ শক্তি স্তরের বিদ্যমান ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো যোজনী সম্পর্কে। তাহলে যোজনী বলতে আমরা বুঝি কোনো মৌলের অন্য আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা। আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইড দেখি, এখানে একটি হাইড্রোজেন থাকে, একটি ক্লোরিন থাকে। আমরা যদি পানি দেখি, এখানে 2টি হাইড্রোজেন, একটি অক্সিজেন। আমরা যদি অ্যামোনিয়ার অণু দেখি, তাহলে এখানে 1টি নাইট্রোজেন, 3টি হাইড্রোজেন। আমরা যদি মিথেন দেখি, এখানে একটি কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু থাকে। তো সকল ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের যোজনী 1 ধরব। হাইড্রোজেনের যোজনী 1 ধরে অন্য মৌলের যোজনী নির্ণয় করার চেষ্টা করব। এখানে ক্লোরিন পরমাণু একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ায় ক্লোরিনের যোজনী 1। এখানে অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে, সেজন্য অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো যোজনীকে আমরা হাত হিসাবে প্রকাশ করতে পারি। অক্সিজেনের যোজনী 2 মানে 2 হাত, 2 হাতে 2টা হাইড্রোজেন থাকবে। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, তাহলে নাইট্রোজেনের হবে 3 হাত। এখানে কার্বনের যোজনী হচ্ছে 4, যেহেতু কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাহলে কার্বনের হাত হবে 4টা। প্রত্যেক হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকবে। অর্থাৎ কোনো মৌলের যত সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আছে সেটাই তার যোজনী। অর্থাৎ কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটা হচ্ছে তার যোজনী। তাহলে যোজনী লিখতে হয় বিপরীতভাবে। যেমন ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তো আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখলে
MgCl2। এখানে বিপরীতভাবে ম্যাগনেসিয়ামের যোজনী লিখতে হবে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী লিখতে হবে ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে বোঝা গেল কোন মৌলের হাইড্রোজেন বা হাইড্রোজেনের সমতুল্য অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। এখন কোন মৌল আছে একাধিক যোজনী দেখায়, যেমন কপারের যোজনী হয় 1 2, আয়রনের যোজনী হয় 2 3, সালফারের যোজনী হয় 2 4 6। এরকম ভাবে যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করে আমরা তাদের বলি পরিবর্তনশীল যোজনী। আর এই ক্ষেত্রে আমরা নিম্নতম যোজনীকে আমরা আস এবং উচ্চতম যোজনীকে আমরা ইক বলে থাকি। যেমন আয়রনের যোজনী 2 হলে আমরা বলি ফেরাস, আয়রনের যোজনী 3 হলে আমরা বলি ফেরিক। কপারের যোজনী 1 হলে আমরা বলি কপারাস, কপারের যোজনী 2 হলে আমরা বলি কপার ইক। তাহলে দেখা গেল কোন মৌলের এক বা একাধিক যোজনী থাকতে পারে, আর এই যোজনীটাকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী। যোজনী কিভাবে নির্ণয় করতে হয়, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3, ক্লোরিনের যোজনী হবে 1। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। ফেরাস ক্লোরাইড, আয়রনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। ফেরিক ক্লোরাইড, আয়রনের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। H2O, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। তাহলে বোঝা গেল যদি A এর যোজনী X হয়, B এর যোজনী Y হয়, তাহলে A আর B দ্বারা সৃষ্ট যৌগের সংকেত হবে AYBX। অর্থাৎ A এর যোজনী লিখতে হবে B এর সাথে, B এর যোজনী লিখতে হবে A এর সাথে। অর্থাৎ যোজনী লিখতে হয় বিপরীতভাবে, যোজনী লিখতে হয় বিপরীতভাবে। অনেক সময় দেখা যায় একাধিক মৌলের যোজনী একরকম, যেমন ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, তখন আমরা Mg2O2 এইভাবে না লিখে তার গুণিতক আকারে লিখি MgO। অর্থাৎ এখানে 2, এখানেও 2 আছে, তাহলে 2 এর ক্ষুদ্রতম গুণিতক আকারে আমরা এটাকে লিখবো, এটা হবে MgO। তাহলে দেখা গেল একাধিক মৌলের যোজনী এক হলে তা লিখে দেখানোর দরকার হয় না। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। তাহলে ক্যালসিয়াম অক্সাইড লিখলে এখানে Ca2O2 লেখার দরকার নেই, আমরা এখানে সরলতম সংখ্যায় লিখব CaO। আবার যোজনী সাধারণত পূর্ণ সংখ্যায় লিখতে হয়, যোজনী ভগ্নাংশ হয় না। এবার আমরা আরো কিছু মৌলের যোজনী নির্ণয় করব। তাহলে যোজনী লিখতে হয় বিপরীতভাবে। আমরা লিথিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে লিথিয়াম ক্লোরাইড লিখবো LiCl। পটাশিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে পটাশিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তাহলে এটা হবে CaCl2। ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে AlCl3। আয়রনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তাহলে ফেরাস ক্লোরাইড FeCl2। আয়রনের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, তাহলে হবে ফেরিক ক্লোরাইড FeCl3।
কপারের যোজনী 2, সালফেটের যোজনী 2। তাহলে সংকেতে দেখানোর দরকার নাই, CuSO4, CuSO4 অর্থাৎ সমান সংখ্যায় যোজনী থাকলে তা দেখানোর দরকার হয় না। সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, তাহলে সোডিয়াম নাইট্রেট, এখানে সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1। তাহলে বন্ধুরা যোজনী একদম তোমাদের কাছে সহজ হয়ে গেল। তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবে এবং প্রয়োজন বোধে তোমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে।